আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। तुझे सोचता हूँ मैं शाम और सुबह, इससे ज्यादा तुझे और चाहूँ तो क्या, तेरे ही ख्यालों में डूबा रहा, इससे ज्यादा तुझे और चाहूँ तो क्या, बस सारे गम में जानम संग हूँ तेरे, हर एक मौसम में जानम संग हूँ तेरे, अब इतने इंतहा भी ना ले मेरे ओ संग हूँ तेरे, संग हूँ तेरे, संग हूँ तेरे। শ্রাবণ ধারায় এত চেনা কি খুঁজে পা যা আমার মাঝে নেই, এক বিন্দু পরিমাণ আমার সরল রেখার চিন্তাধারায় আড়াআড়ি করে দা, কাটো কেন নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখে জলে ভেজো, তৃষ্ণার তো হৃদয় শুধুই আমি মরীচিকার মতো, তবে তাই যদি হয় করি না কো ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়, আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান। ঈশানের কথায় নজরুল সাহেব প্রবাসে না গিয়ে হাতে থাকা পুঁজি দিয়ে বাড়ির সামনে পড়ে থাকা খালি জায়গাটায় খুব বড়সড় একটা গ্রোসারির দোকান দিয়েছেন। দোকানটি মোটামুটি ভালোই চলছে এখন। এটা দিয়ে ওনার সংসার খুব সাবলীলভাবেই চলে যাবে বলে নজরুল সাহেবের ধারণা। প্রথমে নজরুল সাহেব খুব সংকোচ বোধ করছিলেন দোকানটি দিবেন কিনা, মেয়ের শ্বশুরবাড়ির লোক কিছু ভাববে কিনা, মেয়েকে এত বড় লোক বাড়িতে বিয়ে দিয়ে উনি যদি সামান্য গ্রোসারির দোকান চালায় তো মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা মেয়েকে ছোট চোখে দেখবে না তো। এসব ভেবে প্রথমে রাজি না হলেও ঈশানের বোঝানোতে নিজের সংকোচ বোধ একেবারেই দূর করে ফেলেন নজরুল সাহেব। ছেলেটি এত সুন্দর করে বুঝিয়েছেন ওনাকে যে উনি মুগ্ধ না হয়ে পারেননি। দুনিয়াতে কোনো কাজই ছোট নয়। কেউ যদি বড় চাকরি করে নিজেকে অহংকারী মনে করে তাহলে সেটা তাদের সম্মানকে আরও নিচে নামিয়ে দেয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ছোট ছোট কাজ করে, যেমন দারোয়ান, ক্লিনার, রিক্সা চালক, ড্রাইভার ইত্যাদি। এই ধরনের ছোট চাকরিজীবী লোকেরা কোনো মজলিসে নিজেদের পরিচয় দিতে লজ্জাবোধ করে, কিন্তু সে যদি নিজের পরিচয় এভাবে দেয় যে সে হালাল উপার্জন করছে তাহলে অবশ্যই হারাম উপার্জনকারী কোনো বড় অফিসারের চেয়েও সে উত্তম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাদশাহ থাকা অবস্থায়ও কাপড় বিক্রি করতেন, তাই নিজের অবস্থান নিয়ে সংকোচ নয় বরং বড়াই করা উচিত। আর সমাজের উচ্চবিত্ত মানুষদের অবশ্যই উচিত নিম্নবিত্ত মানুষদের কাজকে সম্মান করা। মাঝরাত, নদীর চোখে ঘুম নেই। ঈশানের বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছে। হাতে ফোন নিয়ে বারবার ঈশানের ছবিগুলো জুম করে করে দেখছে। কখন আবার ফোনে রেকর্ড করে রাখা ঈশানের গানগুলো শুনছে। আহ, কি দারুণ গায় ঈশান! একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। সেদিনের পর থেকে নদী হাজার জোর করে ঈশানকে গান গাওয়াতে পারেনি। লোকটার এত জেদ। আজকে ঈশানকে খুব মিস করছে নদী। চিটাগাঙে যাওয়ার পর থেকে একটু বেশি যেন ব্যস্ত হয়ে গেল ঈশান। সারাদিনে দুবারে বেশি ফোন করে না, করলেও 2 মিনিটের বেশি কথা বলতে পারে না। ব্যস্ততার জন্য রেখে দিতে হয়। নদীর মনটা এখন বড্ড ছটফট করছে ঈশানের সাথে কথা বলার জন্য। আচ্ছা, লোকটা এখন কি করছে? ঘুমিয়ে পড়েছে কি?
সে কি একটা ফোন দিয়ে দেখবে? পরক্ষণে আবার ভাবে সারাদিন এত পরিশ্রম করে নিশ্চয়ই এখন ঘুমিয়ে আছে। সে ফোন দিলে যদি বিরক্ত হয়, কিন্তু নদীর মন মানছে না। তার মানুষটাকে খুব করে দেখতে ইচ্ছে করছে। বিয়ের আগে যেমন রাজ্জাক ঈশানের সাথে মধুর আলাপ করেছে, ঠিক সেইভাবে আলাপন করতে ইচ্ছে করছে। রাত বাজে 2টো। নদী ঈশানকে ফোন দিবে করেও দিতে পারছে না। খুব চিন্তা ভাবনা করে ছোট্ট একটা মেসেজ পাঠায়। ওয়াকে সাথে সাথে নদীর মেসেজ টোন বেজে ওঠে। তুমি ঘুমাওনি? নদী রিপ্লাই দিতে যাবে তার আগেই হাতের সেলফোন বেজে ওঠে। ঈশান ভিডিও কল করেছে। নদীর ঠোঁটে হাসি ফুটে। ঈশান তার মনের কথা বুঝে গেছে। সে গায়ের ওড়না ঠিক করে দ্রুততার সহিত কল রিসিভ করে। ফোনের অপর পাশ থেকে ঈশানকে স্পষ্ট দেখা যাচ্ছে। এক হাতে ফোন ধরে অন্য হাতে টাওয়াল দিয়ে চুল মুছছে ঈশান। গায়ে নেভি ব্লু রঙের গেঞ্জিটা গলার পাশ দিয়ে হালকা হালকা ভিজে আছে। নদী মুগ্ধ চোখে ঈশানকে দেখে। কি স্নিগ্ধ লাগছে তার বরটাকে। ইচ্ছে করছে টুপ করে গালে একটা চুমো দিয়ে আসতে। রুমের লাইট অফ কেন? ঈশানের গলায় ধ্যান ভাঙে নদীর। খানিকটা লজ্জা পেয়ে ফোনের ব্রাইটনেস বাড়িয়ে দেয়। শাসন সুরে বলে, তুমি এত রাতে শাওয়ার কেন নিয়েছো? ঠান্ডা লাগবে না? ঈশানের শীতল কণ্ঠ। টায়ার্ড ছিলাম স্রোতস্বিনী, হাঁসফাঁস লাগছিল খুব। ভাবলাম শাওয়ার নিলে ঘুমটা ভালো হবে। তুমি এখনো ঘুমাওনি কেন? নদী মিন মিন কণ্ঠে উত্তর দেয়। ঘুম আসছে না। ঈশানের দুষ্টু কণ্ঠ। কেন? আমাকে মিস করছো? নদীর গালটা চেরি ফলের মতো লাল হয়ে গেল। কথা কাটানোর জন্য বলল, তুমি ঘুমাবে কখন? সকালেই তো আবার ব্যস্ত হয়ে যাবে। ঈশান রুমের লাইট বন্ধ করে সেও ফোনের ব্রাইটনেস বাড়িয়ে দিল। বালিশে ওপর হয়ে শুয়ে ফোনটা সামনে ধরে বলল, আজ আর ঘুমাবো না, সারা রাত তোমার সাথে প্রেম আলাপ করবো। অনেকদিন হলো বউটাকে আবার সময় দেওয়া হয় না। নিশ্চয়ই অভিমান পুষে রেখেছ। নদী যেন লাই পেয়ে বসলো। হঠাৎ কথা বলার মাঝেই ফুফিয়ে কান্না করে দিল। নদীর কান্না দেখে ঈশান ঘাবড়ে যায়। তড়িঘড়ি করে বলে, কি হয়েছে জান? কাঁদছো কেন এভাবে? বাড়ির কেউ কিছু বলেছে? ভয় পাচ্ছ? নদী দুদিকে মাথা নাড়িয়ে না বলে। চোখের পানি মুছে ধরা গলায় বলে, তোমাকে ছাড়া একটু ভালো লাগে না আমার। তুমি কবে আসবে? আই মিস ইউ ব্যাডলি। খুব খুব মিস করে তোমায়। বলতে বলতে নদী হিসকে তুলছে। মনে হচ্ছে অনেকক্ষণ যাবতই কান্না আটকিয়ে রেখেছিল, এখন ছেড়েছে। ঈশান মেকি ধমকে বলল, হ্যাঁ মেয়ে, হ্যাঁ, এভাবে কাঁদতে হয়? তোমার কান্না আমার সহ্য হয় না, তুমি জানো না? কান্না থামাও বলছি। নদী কান্না থামায় না। আস্তে আস্তে আরো ফুফিয়ে যাচ্ছে এবার। ঈশানের সামনে কেন যেন সে একদম বাচ্চা হয়ে যায়। বাচ্চাদের মতো রাগ করে, জেদ ধরে, কান্না করে। কেন যেন সে চাইলেও ঈশানের সামনে নিজের আবেগ লোকাতে পারে না। বেশ কয়েকদিন যাবৎ ঈশান তার সাথে ঠিকমতো কথা না বলায় নদীর মনে সত্যি অভিমান বাসা বেঁধেছিল। তাই তো ঈশান একটু লাই দিতেই সে ভেতরে থাকা ইমোশন উপরে দিয়েছে। ঈশান আদুরে গলায় বলে, আমি কি লন্ডন এসেছি যে এভাবে কেঁদে কুটে নাক চোখ লাল করে ফেলেছো? পাগলি মেয়ে, এসে পড়বো তো জলদি, তখন দেখবো কি করে আমাকে সহ্য করো। কাছে আসলে তখন যদি ছ্যাঁত করে ওঠো, ডিরেক্ট খেয়ে ফেলবো বলে রাখলাম। ঈশানের এহম কথায় নদী শিরশিরিয়ে উঠল। হাতে থাকা ফোনটা কাঁপতে লাগলো। কান্না থামিয়ে এখন লজ্জা আটকাতে ব্যস্ত সে। লোকটা এমন কেন? এত ঠোটকাটা কেউ হয়? ফোন মুখের সামনে ধরে রেখেছে ঠিকই, কিন্তু লজ্জা আর ঈশানের দিকে তাকাতে পারছে না। না তাকিয়েও বুঝতে পারছে ফোনের অপর পাশ থেকে তার বর নামক লোকটা তাকে চোখ দিয়েই গিলে খাচ্ছে। নদী আরও চোখে ঈশানের দিকে তাকালে ঈশান তাকে চোখ টিপ মারে। নদী চোখ রাঙিয়ে তাকায়। ঈশান ঠোঁট চুকা করে চুমু দেখায়। নদী লজ্জা পেয়ে মুচকি হাসে। ঈশানও হাসে। তার স্রোতস্বিনীর মুড ভালো হয়ে গেছে। নদী কোমল কণ্ঠে ঈশানকে ডাকে। ঈশান। সাথে সাথে ঈশান জবাব দেয়। বলো না জান। নদী আবদার করে বসে। একটা গান শোনাবা প্লিজ? ঈশানের চেহারার রং পাল্টে যায়। নদী সেদিকে তাকিয়ে মুখটায় নিচু করে ফেলে। পরক্ষণে ঈশানের গলা শুনতে পায়। অডিও কলে আসো, শোনাচ্ছি। নদীর চোখ চিকচিক করে ওঠে। প্রফুল্ল কণ্ঠে বলে, সত্যি তুমি গান গাইবে? ঈশান মুস্কি হেসে বলে, আমার বিবি সাহেবা এভাবে আবদার করছে, না গে পারি। নদী কল রেখে দেয়। তার আর তর্স হয়েছে না ঈশানের গান শুনতে। ঈশান নিজেই কল ব্যাক করে। কানে ফোন ধরে বলে, তা কি গান শুনবেন ম্যাডাম? নদী মিষ্টি কণ্ঠে বলে, তুমি যেটা গাও, তোমার গাওয়া সব গানই আমার কাছে মধুর লাগে। তাই? নদী হাঁটতে হাঁটতে ঈশানের বারান্দায় চলে যায়। দোলনাটায় বসে হালকা স্বরে উচ্চারণ করে। হুম। ঈশানও হেঁটে রুমের জানালার কাছে আসে।
নিস্তব্ধ রাতের নিরিবিলি শহরটার দিকে তাকিয়ে গিয়ে ওঠে। तुझे सोचता हूँ मैं शाम और सुबह, इससे ज्यादा तुझे और चाहूँ तो क्या, तेरे ही ख्यालों में डूबा रहा, इससे ज्यादा तुझे और चाहूँ तो क्या, बस सारे गम में जानम संग हूँ तेरे, हर एक मौसम में जानम संग हूँ तेरे, अब इतने इम्तिहा भी ना ले मेरे ओ संग हूँ तेरे संग हूँ तेरे संग हूँ तेरे। বিশালের বাইকে বসে আছে বৃষ্টি। আকাশ থেকে পড়া ঝিরিঝিরি বর্ষণ দুজনকেই রাঙিয়ে দিচ্ছে। ভার্সিটি থেকে বাড়ি ফিরছিল তারা। সকাল থেকে আজকে দিনের অবস্থা তেমন ভালো নেই। এই বর্ষণ হচ্ছে তো এই থেমে যাচ্ছে। বৃষ্টি নিজের ডান হাতটা দিয়ে সন্তপর্ণে বিশালকে জড়িয়ে ধরল। বিশালের সাথে আরেকটু লেপ্টে বসে তার পিঠে মাথা রাখল। বিশালের গা থেকে আসা স্ট্রং পারফিউমের ঘ্রাণটা বৃষ্টির নাকে এসে বিচ্ছে। মেঘলা দিনে এভাবে প্রিয় মানুষটার বাইকে বসে তাকে জড়িয়ে ধরে পুরো শহর ঘোরার ব্যাপারটা জোস নয় কি? আসলেই জোস। উফ, বৃষ্টির মনে হচ্ছে তার স্বপ্নের থেকেও বেশি হয়ে গেল এটা। মন চাচ্ছে এভাবেই চলতে থাকুক সারা জীবন। সে বিশালের পিঠে নাক ঘষে নেশালো কণ্ঠে একটা গানের কলি গায়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বিশাল রসাত্মক হেসে বলে, কেমন আর হতো? আমি নিউমোনিয়া আক্রান্ত হতাম আর তুমি জ্বরে। বৃষ্টি জোরে বিশালের পিঠে কিল বসায়। দূর, মোটটাই নষ্ট করে দিল। বিশাল হাসতে লাগলো। রাত 12টা। কালো রঙের একটা মসলিন শাড়ি পরে ঈশানের এনে দেওয়া দোলনাটায় বসে আছে নদী। অপেক্ষা করছে ঈশানের ফোন কলের। ঈশান আজকেও ভিডিও কলে আসবে বলেছে। দিনে ব্যস্ততার জন্য কথা বলতে না পারলেও রাতে অনেকক্ষণ কথা বলবে বলে কথা দিয়েছে। নদীকে হুকুম করেছে সে যেন শাড়ি পরে সেজেগুজে দেন তার স্বামীর সামনে আসে। নদীও মাথা পেতে স্বামীর আজ্ঞা মেনে নিয়েছে। সেই সন্ধ্যে থেকে তৈরি হয়ে ঈশানের কলের অপেক্ষা করছে। এত রাত হয়ে গেছে, ঈশান এখনো পর্যন্ত একটা কল কিংবা টেক্সট কিছুই করেনি। নদীর মনে অভিমান বাসা বাঁধে। তার মনে হচ্ছে বিয়ের আগে ঈশান তাকে পাওয়ার জন্য যে পাগলাটে আচরণটা করত, বিয়ের পর তাকে পেয়ে সেটা একদমই ভুলে গেছে। সে জানে ঈশান তাকে প্রচুর ভালোবাসে, তবুও কেন যেন ঈশানের প্রতি খুব অভিমান চলে আসছে নদীর। সারাদিনে কি একটাও টেক্সট করা যেত না? বিয়ের আগে তো ঠিকই স্রোতসিনী করে মাথা খেয়ে ফেলতো। মন খারাপ করে আকাশের দিকে তাকায় নদী। মাত্র কয়েকদিনে ঈশানকে এত বেশি মিস করছে যে তাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। আচ্ছা, যদি কখনো ঈশান আর তার মাঝে খুব বড় কোনো ঝগড়া হয়, যদি ঈশান তার থেকে অনেক দূরে চলে যায়, তাহলে কি হবে? নদী বাঁচতে পারবে তো ঈশানকে ছাড়া? নিজের এরূপ চিন্তাধারায় নিজেকে নিজেরই ঠাটিয়ে চড় মারতে ইচ্ছে করছে নদীর। ঈশান কেন তার থেকে দূরে যাবে? না, সে কখনো ঈশানের থেকে দূরে যাবে আর না ঈশানকে কখনো তার থেকে দূরে যেতে দেবে। হাই তুলতে তুলতে হাতে থাকা ফোনটার দিকে আরেকবার তাকায় নদী। ঘুম এসে যাচ্ছে তার। বাইরে বাতাস চালিয়েছে। মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। বাইরে থেকে আসা শীতল বাতাস নদীকে ছুঁয়ে দিচ্ছে। এখানে বসে থাকতে মন্দ লাগছে না তার। অন্ধকারে চোখ বুজে শীতল আবহাওয়াটা উপভোগ করছে প্রবলভাবে। একসময় ঈশানের ফোনের জন্য অপেক্ষা করতে করতে দোলনায় ঘুমিয়ে পড়ে নদী। আধভেজা অবস্থায় বাড়ির কলিং বেল বাজায় ঈশান। কাজার মেয়ে জরিনা এসে দরজা খুলে দেয়। কলিং বেলের শব্দে কাঁচা ঘুমটা ভেঙে এসেছে মেয়েটা। এত রাতে বাড়ির সকলেই তখন ঘুমে কাঁদা। ঈশানকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, ছোট ভাইজান, আপনি এত রাইতে? ঈশান নাকে টিস্যুদ্রে হাঁচি দিতে দিতে বলে, হ্যাঁ, দৌড়টা ভালো মতো লক করে দিয়ে ঘুমিয়ে পড়ো। এতটুকু বলে ঈশান দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। কাজের মেয়েটা পেছন থেকে ডাক দিয়ে আবার বলল, আপনি কিছু খাইবেন না ছোট ভাইজান? আমি কি খাবার? বাক্য শেষ হওয়ার আগে ঈশান বলল, তার প্রয়োজন নেই। কোনো কিছু দরকার পড়লে আমি ম্যানেজ করে নিব, তুমি যাও। জরিনা চলে গেল। ঈশান ঘরে ঢুকে দেখে পুরো রুম অন্ধকার।
বাইরে গমগমিয়ে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। ঘরের জানালা ভেদ করে সেই আলোক রশ্মি বারবার তার রুমে এসে ঝলমলে উঠছে। হাতে থাকা ব্যাগটা রেখে ঘরের দরজা লক করে ঈশান চারদিকে চোখ বুলিয়ে নদীকে খুঁজে। বাকি 4-5 দিনের কাজ একদিনে কমপ্লিট করে ছুটে এসেছে সে। ফোনে তার স্রোতসিনীর কান্নায় ভেজা মায়াবী মুখ আর আকুল কণ্ঠে মিস করছি বলা কথাগুলো এখানেও কানে বাজছে ঈশানের। পারছিল না, তখনই ছুটে চলে আসে। সারাদিন এসব ম্যানেজ করতেই সময় চলে গেছে, যার জন্য নদীকে একটাও ফোন কিংবা মেসেজ দিতে পারেনি সে। ভেবেছিল না বলে চলে এসে সারপ্রাইজ দেবে, কিন্তু মহারানী এখন কোথায়? রুমে নেই কেন? ঈশান তার হালকা ভেজা শার্টের ওপরের দিকের বোতামগুলো খুলতে খুলতে বারান্দায় আসে। নদীর দোলনায় অগোছালোভাবে ঘুমিয়ে আছে। দমকা হাওয়ায় তার শাড়ির আঁচল আর ঘন কালো চুলগুলো উঠছে। ঈশান সন্তর্পণে সেদিকে এগিয়ে যায়। দোলনার পাশে থাকা হালকা লাইটের আলোয় নদীকে স্পষ্ট দেখা যাচ্ছে। চুলে হাত চালিয়ে স্মিত হাসে ঈশান। তার স্রোতসিনী তার কথায় শাড়ি পরেছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। ঈশান নিঃশব্দে নদীর সামনে হাঁটু মুড়ে বসে চোখ ভরে দেখতে থাকে অর্ধাঙ্গিনীর মনোমুগ্ধকরী রূপ। তীব্র বাতাসে নদীর শাড়ি উড়ে ফর্সা পেট দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে ঈশান। অতি সাবধানে নিজের রুক্ষ অমসৃণ ঠোঁট জোড়ে এগিয়ে নিয়ে স্পর্শ করে স্রোতসিনীর নরম কোমল পেটে। নদী একটু নড়ে চড়ে আবার গুটিয়ে শুলো। ঠান্ডা লাগছে তার। বাইরে থেকে অস্পষ্ট ভেসে আসছে বৃষ্টির শব্দ, ঠান্ডা হাওয়া। এই আবহাওয়া যেন ঈশানকে আরো মাদকতায় ফেলে দিল। কিছু না ভেবে সে তার স্রোতসিনীর নরম তুলতুলে পেটে মুখ গুজে দিল। অজস্র চুমুর বর্ষণ বইয়ে দিল সেখানটায়। ঘুমের মধ্যে হঠাৎ এমন আক্রমণে নদী ভয়ে সিটিয়ে উঠল। নিঃশ্বাসের গতি বাড়িয়ে দুহাতে ঈশানকে সরতে চেষ্টা করলো। ঘাবড়ানো স্বরে প্রশ্ন করলো, তুমি এখানে কি করে কখন এসছো? ঈশান ততক্ষণ ঘুরে চলে গিয়েছে। নদীকে ঝট করে কোলে তুলে রুমের দিকে অগ্রসর হতে হতে বলে, সব প্রশ্নের উত্তর কাল দিব, আজ কোনো বাধা মানছি না। ঈশান আচমকা নদীকে কোলে তুলে নেওয়ায় নদী দ্রুত বেগে ঈশানের গলা জড়িয়ে ধরল। সাথে সাথে কাচের চুড়িগুলো ঝনঝনি উঠল। শব্দটা বুকে গিয়ে বিঁধল ঈশানের। বাতাসে ঘরের পর্দাগুলো ছন্নছাড়াভাবে উঠছে। অন্ধকারাচ্ছন্ন রুমটায় মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলো দেখা যাচ্ছে। নদীকে বিছানায় শুয়ে তার ওপর আধশোয়া হয়ে শুনল ঈশান। কানের দিকে ঠোঁট ছুঁয়ে গভীর কণ্ঠে গেল, तुम्हें अपना बनाने का जुनून सर पे है कब से है। নদীর আত্মার পানি শুকিয়ে গেল। ঈশানের এমন নিঃশক্ত গানের গলায় তার সারা শরীর কুকড়ে উঠল। লজ্জায় ওপর হয়ে জলদি বালিশে মুখ লুকালো। ঈশানের সামনে ভেসে উঠল নদীর উন্মুক্ত ফর্সা মসৃণ পৃষ্ঠদেশ। দৃষ্টি জোড়ায় গভীর ঘোর লাগলো ঈশানের। মন্ত্রমুগ্ধের মতো সেদিকে গিয়ে গিয়ে নাক ঠেকালো নদীর উন্মুক্ত পিঠে। পরপর নিগুড়ভাবে ঠোঁটের স্পর্শ করতে লাগলো সেখানটায়। নদীর সারা শরীরে কম্পন ধরে গেল। জোরে জোরে নিঃশ্বাস টেনে উল্টো ঘুরে ঈশানকে চাপটে ধরল। নদীর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ঈশানকে আরো মাতাল করে দিচ্ছে। দিন দুনিয়ায় সব ভুলে ঈশান ডুব দিল তার স্রোতসিনীর মাঝে। ঈশানের তীক্ষ্ণ স্পর্শে নদী বারবার কোকিয়ে উঠছে। হাতে থাকা কয়েকটা কাচের চুড়ি ঈশানের বলিষ্ঠ হাতের ঘেঁষায় ভেঙে গেছে। নদী আবেশে চোখ বুজে নিল। থরথর করে কাঁপতে থাকা হাতটা দিয়ে বিছানার চাদর খামচে ধরল। চোখের কিনারা বেয়ে পড়ল পরিতৃপ্তির অশ্রুধারা। সতেজ সকাল। বাহির থেকে ঝলমলে রোদ্দুরের ছটা নদীর চোখে পড়ছে। তণ্ডাভাব ছুটিয়ে চোখ মেলল সে। ঈশান তাকে এখনো জাপটে ধরে ঘুমিয়ে আছে। আড়মোড়া ভেঙে উঠে বসল নদী। গায়ে থাকা ঈশানের শার্টটা আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে মুচকি হাসল। কাল রাতে ঈশান তাকে এভাবে সারপ্রাইজ দেবে ঘুণাক্ষরেও আন্দাজ করেনি সে। চারপাশের সবকিছু কেমন রঙিন রঙিন লাগছে। ফ্রেশ একটা শ্বাস টেনে বিছানা থেকে নেমে পড়ে নদী। লম্বা চুলগুলো খোপা করতে করতে জানালার দিকে এগিয়ে যায়। কাল রাতের বর্ষণে প্রকৃতি আরো সতেজ দেখাচ্ছে। গাছের পাতাতে জমে আছে বিন্দু বিন্দু পানির কণা। বাহির থেকে আসা রোদে ধোয়া রেশমি হাওয়ায় চোখ বুঝে নিল নদী। প্রাণ ভরে শ্বাস টানতে লাগলো নিগুড়ভাবে। হঠাৎ অনুভব করলো তার চুলের খোপা খুলে গেছে। খুলে যায়নি, ঈশান খুলে দিয়েছে। বলিষ্ঠ হাত দুটো কোমর জড়িয়ে ধরে মুখ ডুবিয়েছে চুলের ভাঁজে। নদী তার কোমরে রাখা ঈশানের হাত চেপে ধরে জিজ্ঞেস করলো, ফ্রেশ হবে না? ব্রেকফাস্ট তো করতে হবে, রাতে তো কিছুই খেলে না। ঈশান ঘুম জড়ানো কণ্ঠে বলল, রাতে না কত কিছু খেলাম, আরও খাবার বাকি ছিল কি, থাকলে চলো এখনই খেয়ে নিচ্ছি। নদী লজ্জা পেয়ে ঈশানের বুকে জোর কোনায়ের গুঁতো দিল। চোখ মুখ লাল করে বলল, অসভ্য।
ঈশান হেসে নদীকে কোলে তুলে নিল। ওয়াশরুমের দিকে অগ্রসর হতে হতে বলল, চলো আর একটু অসভ্য হই, শাওয়ারটা একসাথেই নিয়ে নিই। নদী ছটফট করতে লাগলো। ঈশানের কোল থেকে নামার জন্য হাত পা ছোড়াছুড়ি করে বলতে লাগলো, না ঈশান প্লিজ না, ছাড়ো আমায়। আমি তোমার সাথে কিছুতেই শাওয়ার নিব না। তুমি লজ্জা দিয়ে মেরে ফেলবে আমায়। ঈশান নদীর কোনো কথাই কানে না তুলে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। ভার্সিটির জন্য তৈরি হচ্ছে বৃষ্টি। আজ সে শাড়ি পরেছে বিশালকে নিয়ে বাবার বাড়ি যাবে বলে। বিশালের ক্লাস নেওয়া শেষ হলে সেখান থেকে ডিরেক্ট চৌধুরী বাড়ি যাবে তারা। আজান চৌধুরী বিশেষভাবে নিমন্ত্রণ করেছে মেয়েকে আর মেয়ে জামাইকে। বৃষ্টি তো দারুণ খুশি, কতদিন বাদে পরিবারের লোকজনের সাথে দেখা হবে তার। বৃষ্টি শাড়ি পরছিল, এর মধ্যেই বিশালের উচ্চস্বরে ডাক শুনতে পেল। ওয়াশরুম থেকে ডাকছে বিশাল, বৃষ্টি, আমার টাওয়ালটা কোথায়? দিয়ে যাও তো। এমনিতেই শাড়ি পরতে ভীষণ সময় লাগে বৃষ্টির, আগে তো পারতই না, এখন যাই একটু পারে কিন্তু অতিমাত্রায় সময় ব্যয় করে। শাড়ি তার ভীষণ পছন্দের বস্ত্র, তাই এটাকে কোনোভাবেই রিজেক্ট করতে পারে না। এতক্ষণ শাড়ির কুচি নিয়ে অঢেল যুদ্ধ করছিল সে, এর মধ্যে বিশালের ডাক পড়ে টাওয়াল দিয়ে যাওয়ার জন্য। বৃষ্টির শাড়িটা ঠিকঠাক মতো গায়ে জড়িয়ে বিশালকে বকতে বকতে টাওয়াল হাতে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। এই লোক প্রতিদিন ওয়াশরুমে টাওয়াল ছাড়া ঢুকবে আর চিল্লিয়ে চিল্লিয়ে তাকে ডাকবে টাওয়াল দিয়ে যাওয়ার জন্য। সেটা বৃষ্টি যেই কাজেই ব্যস্ত থাকুক না কেন, ওনাকে এসে তা দিয়ে যেতেই হবে। আজও তার ব্যতিক্রম হলো না। টাওয়াল হাতে ওয়াশরুমের দরজায় নক করে বৃষ্টি। বিশাল দরজা আধখোলা করে তার ভেজা হাত বাড়িয়ে দেয়। বৃষ্টি বিশালের লোমে ভেজা ফর্সা হাতে মুগ্ধ চোখে চেয়ে থাকে। লোকটার সবকিছু এত সুন্দর। টাওয়াল দিতে দেরি হয়, বিশাল দরজাটা আরেকটু ফাঁকা করে বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টি তার হাতের দিকে অপলক তাকিয়ে আছে। বিশাল ফাজলামো স্বরে বলে, শুধু হাত দেখছো কেন? ভিতরে সে পুরোটাই দেখো। আমি তো তোমারই, চাও তো দরজা খোলাই রাখি। এমনিতে তোমাকে ওই অগোছালো শাড়িতে ভীষণ হট লাগছে। পেটের দিকটা তো। ছি, বৃষ্টি জোরে চিল্লিয়ে ওঠে, লজ্জায় থতমত খেয়ে বলে, আপনি এত নির্লজ্জ হলেন কবে থেকে? এই ধরুন তাওয়াল, জলদি বের হন, দেরি হয়ে যাবে না হলে। বৃষ্টি আর দাঁড়ায় না। বিশাল হাসতে হাসতে পিছু ডাকে, তাও দাঁড়ায় না। লজ্জায় কান গরম হয়ে গেছে তার। চৌধুরী বাড়িতে আজ উৎসব চলছে। আয়েশা বেগম খুশিতে আত্মহারা। জামাই আপ্যায়নের জন্য যা যা দরকার সব করছেন তিনি। মেয়ে প্রায় 1.5 মাস বাদে বাবার বাড়িতে আসছে। বিশাল তো এই প্রথমবার জামাই হয়ে আসছে চৌধুরী বাড়িতে। বিশালকে জামাই হিসেবে আরও আগে থেকেই পছন্দ করতেন আয়েশা বেগম। যখন বিশাল ঈশানের সাথে এ বাড়িতে আসতো, ওনাকে আন্টি রূপী মা ভাবত, সম্মান করত, স্বল্প ভাষায় কথা বলতো ঠিক তখন থেকে। আজ শিশিরও খুব খুশি বিশাল আসবে বলে। তার ভাই তার শ্বশুরবাড়িতে আলাদা এক সম্মান পাবে এটা ভেবেই মন জুড়িয়ে যাচ্ছে তার। অবশ্য এই বাড়ির প্রতিটি মানুষই ভালো। নদীর মনও আজ ফুরফুরে, কারণ বৃষ্টি আর বিশালের পাশাপাশি তার বাবা মা আর তীব্রকেও নিমন্ত্রণ করেছেন আজান চৌধুরী। তারাও আসছে আজ নিমন্ত্রণ রক্ষা করতে। সেই যে ঈশান চিটাগাংয়ে যাওয়ার পর নদী তার বাবার বাড়িতে গিয়েছিল, এরপর অনেক রিকোয়েস্ট করেও ঈশানকে রাজি করাতে পারেনি বাবার বাড়িতে যেতে। তবে ঈশান নদীকে খুশি করতে প্রায় সময় তীব্রকে নিয়ে আসতো এই বাড়িতে। আজ নদীর একসাথে ডাবল খুশি লাগছে। একে তো তার প্রিয় মানুষগুলো আসছে, আবার সে কালকে ঈশানের সাথে কক্সবাজার ট্যুরে যাবে। ঈশান নিজেই নদীকে ট্যুরে যাওয়ার অফার করেছে, কারণ সে তার স্রোতসিনীর সাথে আলাদা কিছু মধুর মুহূর্ত কাটাতে চায়। ব্যস্ততা কাটিয়ে সবকিছু সাইডে রেখে তার স্রোতসিনীকে সময় দিতে চায়। স্ত্রীর সাথে মধুর সময় ব্যয় করা অত একটি সুন্নত। বিকাল টাইম, কলিং বেল বাজার শব্দে জায়ান লাফিয়ে উঠল। তার ফুফি আর মামা নিশ্চয়ই এসে পড়েছে। ঈশানে গিয়ে দরজা খুলে দিল। নিজের শ্বশুর শাশুড়ি আর তীব্রকে এগিয়ে দিয়ে এসে মাত্রই দরজা বন্ধ করেছিল সে, এর মধ্যে আবার কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই বৃষ্টি এসে ঈশানকে জড়িয়ে ধরল, বুকে মাথা রেখে বলল, কেমন আছিস ভাইয়া? ঈশান মুস্কি হেসে বোনের মাথায় হাত বুলিয়ে বলল। ভালো। জায়ান তার মামাকে দেখা মাত্রই ছুটে গিয়ে কোলে উঠে পড়ল। হাতের নানান জিনিসপত্র নিয়ে জায়ানকে কোলে নিতে হিমশিম খাচ্ছে বিশাল। নদী তা দেখে মুস্কি হেসে বিশালের দিকে এগিয়ে গেল। হাসি মুখে বিশালের হাত থেকে জিনিসগুলো নিল। পরিবর্তে বিশালও মুস্কি হেসে কৃতজ্ঞতা প্রকাশ করলো। নদী বিশালের সাথে একটু কৌশল বিনিময় করে রান্নাঘরের দিকে চলে গেল। নদীর মুখ থেকে বৃষ্টি এসেছে শুনে আয়েশা বেগম তড়িঘড়ি করে ড্রয়িং রুমে ছুটে এলেন। সেখানে আগে থেকে আজান চৌধুরী আর তিশান বসা ছিল।
বিয়ের পর এই প্রথম আজান চৌধুরী আর তিশানের মুখোমুখি হলো বিশাল। জায়ানকে কোল থেকে নামিয়ে গলার আওয়াজ হালকা করে তাদের সাথে কৌশল বিনিময় করলো। আজান চৌধুরীর স্বাচ্ছন্দ্যে বিশালকে বুকে জড়িয়ে ধরলেন, তিশানও ধরল। দৃশ্যটি দেখে শান্তি পেল বৃষ্টি। শিশিরের চোখে পানি এসে পড়ে। বিশাল তার আপুকেও জড়িয়ে ধরে কপালে চুমো খায়। ডক্টর লিজা চেক আপ করছে বৃষ্টিকে। কিছুক্ষণ আগে নিজের রুমে জ্ঞান হারিয়ে পড়েছিল বৃষ্টি। নদী দেখা মাত্রই সকলকে চিৎকার দিয়ে ডাকে। বিশাল আর ঈশান তখন বাড়িতে ছিল না। শিশির এসে বৃষ্টির চোখে মুখে পানি ছিটালেও জ্ঞান ফিরে না বৃষ্টির। আজান চৌধুরী চিন্তিত হয়ে জলদি ডক্টর লিজাকে ফোন করেন। ডক্টর লিজা ওনাদের ফ্যামিলি ডক্টর হওয়ায় আজান চৌধুরীর বলা মাত্রই বাড়িতে উপস্থিত হন। ঈশান আর বিশাল খবর শুনে ততক্ষণে বাড়িতে হাজির। বিশাল ভাবছে বৃষ্টি হঠাৎ এতটা অসুস্থ কি করে হলো, তার চোখে কেন পড়েনি, তারই ভুল ছিল। মেয়েটার ভালো করে খেয়াল রাখা উচিত ছিল তার। বেশ কয়েকদিন ধরেই সে খেয়াল করছে বৃষ্টি ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। নিশ্চয়ই খাবারের এই অনিয়মের জন্য শরীর এতটা দুর্বল হয়ে পড়েছে। ডক্টর লিজা চেক আপ শেষে হাসি খুশি মুখ করে বাহিরে বের হন। সবার আগে বিশালী ডক্টর লিজার দিকে এগিয়ে যায়, উতলা কণ্ঠে জিজ্ঞেস করে, বৃষ্টির কি হয়েছে ডক্টর? ও ঠিক আছে তো? ডক্টর লিজার চোখ মুখ উজ্জ্বল। তিনি অমায়িক একটা হাসি দিয়ে বলেন, এত উতলা না হয়ে আগে বলো ঘরে মিষ্টি আছে কিনা। বিশালের অবাক কণ্ঠ। মানে মিষ্টি কেন? আরে বেটা, বাবা হচ্ছ খুব শীঘ্রই। যাও গিয়ে মিষ্টি নিয়ে আসো, আমি কিন্তু মিষ্টি মুখ না করে যাব না। স্তব্ধ হয়ে গেল বিশাল। চোখে মুখে অদ্ভুত চমক, পলক ফেলতে ভুলে গেছে যেন। কাঁপা কাঁপা কণ্ঠে আবার বলল, কি কি বললেন ডাক্তার? মানে আবার বলবেন প্লিজ। ডক্টর লিজা হেসে আবার উপর নিচ মাথা নাড়ল। বাড়ির সকলের চোখ জোড়া বড়সড়। ঈশান্ত চিল্লিয়ে ওঠে বিশালকে চাপটে ধরল, উচ্ছ্বসিত কণ্ঠে বলল, কংগ্রেচুলেশনস দোস্ত, আমাকে মামা হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। নদী ততক্ষণে চিৎকার দিয়ে বৃষ্টির কাছে চলে গেছে। ঈশানের চাপটে ধরায় বিশাল স্তম্ভিত ফিরল। পরপর সেও ঈশানকে চাপটে ধরে অস্ফুট স্বরে চেঁচিয়ে উঠল, আমি বাবা হব ঈশান, আমি সত্যিই বাবা হব। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি বাবা হব। আনন্দ বিমোহিত বিশালের চোখ জোড়া অস্বাভাবিকভাবে ভিজে উঠেছে, কথা জড়িয়ে যাচ্ছে। আজান চৌধুরীর চোখে অজান্তেই পানি এসে গেছে। আয়েশা বেগম তো কেঁদেই দিয়েছেন। তাদের ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে, সেও নাকি মা হবে। ঈশানকে ছেড়ে শিশিরকে জড়িয়ে ধরেছে বিশাল। হৃদয় স্পন্দন আটকে আসছে তার, কাঁধ অসম্ভব রকমের কাঁপছে। শিশিরের চোখে জল অধরে হাসি। ভাইকে এত খুশি দেখে তারও খুশির বাদ মানছে না। ডক্টর লিজাকে উদ্দেশ্য করে বলে, আপনি কত রকমের মিষ্টি খাবেন ডক্টর? সব খাওয়াবো। আমি ফুপিমণি প্লাস মামি হতে চাচ্ছি। ওর থেকে খুশির সংবাদ আর হয় না। নদী কথাটা জানানোর সাথে সাথে বৃষ্টির বক্ষস্থলে শীতল স্রোত বয়ে গেল। গায়ের লোম দাঁড়িয়ে গেল। পেটে হাত রেখে ঘন ঘন শ্বাস টানছে সে। লজ্জিত চোখে দরজার দিকে তাকাতেই দেখতে পেল সবাই হুড়মুড় করে ঘরে ঢুকছে। শিশির, তিশান, আজান চৌধুরী, আয়েশা বেগম, ঈশান সবাই বৃষ্টিকে জড়িয়ে ধরে অভিনন্দন জানাচ্ছে, কপালে চুমো দিচ্ছে। সবার আচরণে বৃষ্টি যেন আরো মিয়ে যেতে লাগলো। রাঙা চোখে একবার বিশালের দিকেও তাকালো। বিশাল তার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখাচুকি হয়ে গেল দুজনের। বৃষ্টির লজ্জা পেয়ে মাথা একদম নিচে নামিয়ে ফেলল। নদী বৃষ্টির কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে, বিশাল স্যার তো দেখছি ফার্স্ট ওভারেই ছক্কা মেরে দিয়েছে দোস্ত। তুই শুধু শুধু বেচারাকে নষ্ট বলতি। বৃষ্টি আস্তে করে নদীর হাতে চিমটি কাটে। সেও ফিসফিসিয়ে বলে, তুই কিন্তু দিন দিন বড্ড অসভ্য হয়ে যাচ্ছিস নদী। হ্যাঁ, তোর ভাই থেকে ইন্সপায়ার হচ্ছি রে। দুজনেই মুখ চেপে হেসে দিল। সকালে রুম থেকে বেরিয়ে গেলে বিশাল বৃষ্টির কাছে আসে। নিস্তব্ধতার সহিত বৃষ্টির পাশে বসে। চোখে জল, ঠোঁটে প্রাণবন্ত হাসি ঝুলিয়ে বলে, আমার মতো এমন মা বাবাবিহীন ছেলেকে বাবা হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ বৃষ্টি। বৃষ্টি মাথা নিয়ে রিন রিন স্বরে বলল, আপনি খুশি হয়েছেন? আচমকা বিশাল বৃষ্টিকে জড়িয়ে ধরল। চোখ বুজে তৃপ্তির হেসে বলল, আমি আমার লাইফে এত খুশি কখনো হইনি বৃষ্টি, কখনো না। নিঝুম রাত। চঞ্চল পায়ে সমুদ্রের কিনারা বেয়ে ছুটে চলেছে নদী। পরনের সাদা শাড়ি, খোলা চুল। আকাশের চাঁদের আলোয় রূপ যেন তার ঝলসে পড়ছে। ঈশান বুকে হাত ভাঁজ করে তার স্রোতস্বিনীর চঞ্চলতা দেখছে। রাতের সমুদ্র দেখে দিশেহারা নদী। সমুদ্রের ঢেউয়ের গর্জন আর প্রবল বাতাসে তার মন অজানায় উড়ে যাচ্ছে। গভীরভাবে অনুভব করছে মুহূর্তটা। বারবার সমুদ্রের পানিতে পা ভেজাচ্ছে। হাত দিয়ে পানি ছুঁয়ে দেখছে। ঈশানকে কাছে যেতে ডাকছে।
ঈশান না গেলে তার সাদা শার্ট পানির ছিটা দিয়ে ভিজিয়ে দিচ্ছে। ক্ষণে ক্ষণে খিলখিলিয়ে হেসে উঠছে। ঈশান মেকি রাগ দেখিয়ে সেও হাতে পানি নিয়ে নদীর দিকে ছুটছে। প্রাণবন্ত হেসে সমুদ্রের কিনারা বেয়ে দৌড়াচ্ছে নদী। ঈশানও তার পিছে দৌড়াচ্ছে। নদীর খালি পায়ের রিনিঝিনি নুপুরের শব্দ ঈশানের বুকে লাগছে। দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে দুজনেই বালির উপর বসে পড়ল। পরপর আবার শুয়েও পড়ল। ঈশানের বুকে মাথা রেখে হাঁপাচ্ছে নদী। ঈশান নদীর চুলে হাত ডুবিয়ে আকাশের দিকে তাকায়। উজ্জ্বল চাঁদটা দেখতে দেখতে আবেশী গলায় শুধায়। কেমন লাগছে এখানে এসে? নদী ঈশানের বুকে নাক ঘষে আওড়ানো গলায় বলে। খুব ভালো, এতটা ভালো যে সারা জীবন এভাবেই পার করে দিতে ইচ্ছে করছে। এখানে শুয়ে তোমার হার্টবিটের শব্দ শুনে পাগল হয়ে যাচ্ছি আমি। আর আমি যে আজ তোমার রূপ দেখে ক্ষণে ক্ষণে খেই হারিয়ে ফেলছি। কতটা মারাত্মক সুন্দর লাগছে তোমায় দেখতে জানো? আমি চোখ ফেরাতে পারছি না। ইচ্ছে করছে সময়টা থমকে দিয়ে কেবল তোমার দিকেই তাকিয়ে থাকি। আর কতভাবে মুগ্ধ করবে তুমি আমায় স্রোতস্বিনী। নদী লজ্জা পায়। ঈশানের কথায় সে বরাবরই লজ্জায় মিয়ে যায়। আলগুছি ঈশানের বুক থেকে উঠে বসে সে। ঈশানকেও টেনে তুলে নিজের পাশে বসায়। কাঁধে মাথা রেখে বলে। তোমার গান শুনতে ইচ্ছে করছে ঈশান, খুব ইচ্ছে করছে। গাইবে একটা গান? ঈশান হাত দিয়ে আদুরিভাবে নদীকে জড়িয়ে ধরে। শীতল কণ্ঠে বলে। কি গান শুনতে চাইছো তুমি? স্রোতস্বিনী। স্মিত হাসে ঈশান। আমার প্রিয় গান কিন্তু এটা। জানি, আমাদের প্রথম দেখার দিন এই গানটার কলি তো গেয়েছিলে তুমি। ঈশান হেসে বলে। আজ তাহলে পুরো গানটাই শোনাই তোমায়, কি বলো? হুম। শুধু হুঁ বললে হবে না, আজ আমার সাথে তোমাকেও গাইতে হবে। কিন্তু নদীকে বলতে দেয় না ঈশান। আমি গান গাইছি, তুমিও সুর ধরবে, ঠিক আছে? নদী মাথা নাড়ায়। ঈশান মুস্কি হেসে গান ধরে। শ্রাবণ ধারা এত চেনা কি খুঁজে পা যা আমার মাঝে নেই, এক বিন্দু পরিমাণ আমার সরল রেখার চিন্তাধারায় আড়াআড়ি করে দা কাটো কেন নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখে জলে ভেজো তৃষ্ণার হৃদয় শুধুই আমি মরিচিকার মতো। তবে তাই যদি হয় করি না কো ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান।